আজ নতুন বাড়িতে আমাদের গৃহপ্রবেশের 1 মাস পূর্ণ হলো। জীবনটা স্বপ্নের মতো হতো যদি দুর্ঘটনাটা না ঘটতো। গৃহপ্রবেশে সে দিনটার কথা আমার এখনো মনে পড়ে। জন্মানোর পর থেকে 35 বছর অবধি ভাড়া বাড়িতেই কেটেছে আমার আর মায়ের। আমার জন্মের আগে বাবা মারা যান। মায়ের কাছে শুনেছিলাম তারপর থেকে শ্বশুরবাড়ির গঞ্জনা নিত্যদিন শুনতে হতো তাকে। তাই সে আমায় নিয়ে ভাড়া বাড়িতে উঠে আসে। এরপর সেলাইয়ের কাজ করে অতি কষ্টে আমার মা আমায় এত বড় করেছে। তারপর চাকরি পেয়ে সংসারের হাল ধরি আমি। তখন মাই প্রথম জোর করল যদি আমরা একটা নিজের বাড়ি করতে পারি। যেই না ভাবা অমনি কাজ শুরু করে দিলাম আমি। মোবাইলে 101টা সাইট ঘাটলাম, বিভিন্ন জায়গায় নানান এজেন্টকেও ধরলাম, কিন্তু যে কটা বাড়ি পেলাম নয় তা পছন্দ হয় না, নয় বাজেটে আসে না। তারপর হঠাৎ একদিন পাশের পাড়ার বিল্টুদা বলল, বুঝলি রিতো, তোর জন্য একটা ভালো বাড়ি দেখেছি। বাড়িটা একটু পুরনো, কিন্তু তোর পছন্দ হবে, আর দামটাও বাজেটের মধ্যে। বাড়ির মালিক কিন্তু এখানে থাকে না, তুই বললে উনি আসবেন। ভাবলাম পুরনো বাড়ি যদি সস্তায় পাওয়া যায় তো কিনে নেওয়া যাবে। তাতে জমি কেনা থেকে শুরু করে এত ঝামেলা আর আমাদের পোয়াতে হবে না। বললাম, ঠিক আছে, অসুবিধে নেই, তুমি কথাবার্তা এগোতে থাকো। মোটামুটি দামের মধ্যে বাড়িটা পেয়ে গেলাম, তবে শেষের দিকে কিছু লোনের প্রয়োজন পড়েছিল। টাকা পয়সার ঝামেলা মিটলে বাড়ির মালিকের সাথে দলিল হস্তান্তর হয়ে যেতেই আর বেশি দেরি না করে আমি আর মা মিলে একটা শুভ দিন দেখে ঠিক করলাম গৃহপ্রবেশ করব। গৃহপ্রবেশের আগে আমি কয়েকদিন ছুটি নিয়ে বাড়ির জানলা দরজা ভাঙা অংশের মেরামতি আর রং করিয়ে রাখলাম। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। এত সুন্দর ছিমছাম বাড়ি এত কম দামে পেয়ে যাব কখনোই ভাবিনি। এই পাড়াতে দক্ষিণ সীমানায় এটাই শেষ বাড়ি, তাই আমাদের বাড়ির দক্ষিণ দিকটা খোলা। গেট দিয়ে ঢুকে একটা ছোট্ট বাগান, যেটা পুরো জঙ্গল হয়ে পড়েছিল। বাড়িতে ঢোকবার 2 দিন আগে মা সব জঙ্গল কেটে সাফ করে বেশ কিছু ফুলের চারা গাছ পুঁতল। ছোট বাগানখানা মায়ের বড্ড প্রিয়। বাড়ির পিছনে কোনো এককালে নাকি কেমিক্যালের কারখানা ছিল, এখন জঙ্গলি কাঁটা ঝোপে ভর্তি। দেখে অবশ্য বোঝার উপায় নেই যে একটা মস্ত কারখানা ওখানে ছিল। রঞ্জন বাড়ি স্থানান্তরের সময় বেশ হেল্প করেছিল। সব মালপত্র বাড়ি থেকে এ বাড়িতে নিয়ে আসা, তারপর গৃহপ্রবেশের দিন হাতে হাতে সত্যনারায়ণ পুজোর প্রসাদ বিলি করা, দৌড়োদৌড়ি করে কেনাকাটা করা। আজকাল নিজের আপনজনেরাও এসব করে না। সন্ধে হতে সেদিন রঞ্জনকে একটু এগিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে পাড়ার মিষ্টির দোকানে একজন বয়স্ক লোকের সাথে দেখা হলো। আপনারা বাড়িখানা কিনলেন বুঝি? হ্যাঁ, এই তো আজই গৃহপ্রবেশ করলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সকালে সত্যনারায়ণ পুজোর প্রসাদ খেলাম। ও আপনাদের বাড়ি থেকে এসছে? হ্যাঁ হ্যাঁ, আগে। আচ্ছা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সবই তো ঠিকই আছে। আচ্ছা, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি খগেন বোস। এ পাড়ায় ঢুকতে ডান দিকে যে প্রথম বাড়িটা, ওটা আমার। ও আচ্ছা 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 আচ্ছা, শ্যাওলা রঙের বাড়িটা। একদম ঠিক ধরেছেন। তারপর লোকটা একটা অদ্ভুত কথা শোনালো আমার। শোনো ভাই, তোমায় নিজের মনে করেই বলি, এ বাড়িতে তুমি বেশি দিন থেকো না, অন্য কোথাও চলে যাও। কথাখানা শুনে আশ্চর্য হলাম। প্রথম দিনই বলে কিনা বাড়ি ছাড়তে। বিরক্তির স্বরে বললাম, নতুন বাড়ি কিনলাম, বাড়ি ছাড়বো কেন বলতে পারেন? দেখুন, বেশি কথা বলতে চাই না। ও মাটি বিষাক্ত মাটি, বাড়ি ছাড়লে আপনাদেরই মঙ্গল। মানে কি বলতে চাইছে? কথাটা বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল লোকটা। আরে আরে মশাই, শুনুন শুনুন, এদিকে কোথায় চলে যাচ্ছে? আশ্চর্য লোক। সেদিন রান্নাবান্নার ঝামেলা ছিল না, হোটেল থেকে কিছু খাবার আনাই ছিল। তাছাড়া সারাদিনের খাটাখাটনির পর আমার বা মায়ের কারোরই শরীর আর দিচ্ছিল না, তাই রাতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। প্রথম দিন অচেনা পাড়া বলে ঘরে জানলা খুলে রাখার সাহস হলো না। এমনিতেও বাড়িটা অন্যান্য বাড়িগুলোর থেকে একটু দূরে। রাত্রিবেলা হঠাৎ ঘুম ভাঙল আমার। দেখি ঘরের দরজাটা কোথা থেকে আসা দমকা হাওয়াতে খুলে গেছে। আমাদের পিছনের কারখানার দিকে জানলাটাও খোলা। ঘরে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে। আমি শীতে কাঁপতে কাঁপতে পাশে মায়ের দিকে তাকালাম। দেখি
মা উঠে বসে রয়েছে, চোখ দুটো কেমন উদ্ভ্রান্তের মতো, মুখটাও ফ্যাকাশে। ঘরে যেন মনে হচ্ছে শৈত্যপ্রবাহ চলছে। মাকে ধাক্কা দিয়ে বলে উঠলাম, মা কি হলো তোমার? এভাবে কি দেখছো? মা কিছু বলল না, কেমন যেন ঘুম মেরে বসে রইল। তারপর ধীরে ধীরে শুয়ে পড়ল। পরদিন সকাল থেকেই মা কেমন যেন হয়ে গেল। ঘরে চুপ হয়ে বসে থাকতো, কারোর সাথে না, এমনকি আমার সাথেও না। নতুন বাড়িতে আসার সাথে সাথে মায়ের এরকম আচরণ আমাকে সত্যি ভাবিয়ে তুলেছিল। তারপর থেকে প্রত্যেক দিন রাতে মা ওরকম ফ্যাল ফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকতো। আমাকে খুব কষ্ট দিচ্ছিল ব্যাপারটা। নতুন বাড়িতে কোথাও একটু আনন্দ করে থাকবে তা না, আসার দিন থেকে সে অসুস্থ হয়ে পড়ল। মেনে নিতে পারছিলাম না জাস্ট ব্যাপারটা। তারপর ঠিক 15 দিন পর ঘটল সেই দুর্ঘটনা। অফিস থেকে এসে সে ভয়ঙ্কর কালবেলার সম্মুখীন হলাম আমি। মা আমাকে রেখে এই একা পৃথিবীতে চলে গেলেন। একটিবার ডাক্তার দেখারও সুযোগ দিলেন না। রঞ্জন আমার খুব কাছের বন্ধু। মায়ের মৃত্যুর খবর পেয়ে প্রথম ও ছুটে এসেছিল। শেষকৃত্যের কাজ করা থেকে শুরু করে এই সময়টাও সর্বক্ষণ আমার পাশে ছিল। আজ সব কাজের শেষে আমাকে সান্ত্বনা দিয়ে ও চলে গেল বাড়ি থেকে। আমার আর কিছু ভালো লাগছিল না, তাই স্মৃতিচারণ করছিলাম এই আর কি। না, এবার উঠতে হবে, কাল থেকে অফিস। খেয়ে উঠে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। দেরি করে কি লাভ? খুব জোর শব্দে জেগে উঠলাম। দরজা কেউ টোকা দিচ্ছে। চোখ রগড়ে উঠে বসলাম। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। এই রাত দুপুরে আবার খেয়ে এলো এখন। বিছানা ছেড়ে নেমে দুপা এগিয়ে দরজা খুলতেই চমকে উঠলাম। দেখলাম সামনে ধু ধু মরুভূমি। সেখানে প্রচন্ড ধুলোর ঝড় উঠেছে, চারদিকে সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি একা বিস্তীর্ণ ধুধু বালির মরুভূমিতে কি করছি? আমি ঘর ছেড়ে এগিয়ে গেলাম বেশ অনেকখানি। ধুলোর ঝড়ে কিছুই দেখা যায় না। রাস্তা খুঁজে পাচ্ছি না বাড়ি ফেরার। কোথাও কেউ নেই। মাকে ডাকতে যাব, হঠাৎ মনে পড়ল মা তো মারা গেছেন। 15 দিন হলো। মন খারাপ করে হেঁটে চলেছি। হঠাৎ দেখলাম সামনে মা দাঁড়িয়ে, হাত বাড়িয়ে ইশারায় আমাকে ডাকছে। মাকে দেখতে পেয়ে ছুটতে যাচ্ছিলাম, অমনি আমার পা দুটো যেন বালিতে আটকে গেল। সে কি বিভৎস টান! আমি চোরা বালিতে ঢুকে যাচ্ছি ক্রমশ। মা! ধরফর করে উঠে বসলাম বিছানা। ভালো করে তাকিয়ে দেখি বিছানার পিছনের জানলাটা খুলে গেছে। বাইরে প্রচন্ড ঝড় জল হচ্ছে, আর জানলাটা দুমদাম শব্দে দেওয়ালে আছড়ে পড়ছে। শোয়ার সময় ভালো করে দেখি শুয়েছিলাম। জানলাটা খুললো কি করে কে জানে। পরের দিন অফিসে রঞ্জনকে কথাটা বললাম। ও বলল, ঋতম্বর, আমি কিন্তু ব্যাপারটা ভালো বুঝছি না। তুই বরং একটা ভালো সাইকোলজিস্ট দেখা। আমার মনে হয় মাসিমার কথা ভাবতে ভাবতে তোর এইরকমটা হচ্ছে। হবে হয়তো, তাতে ডাক্তার দেখানোর কি আছে? না মানে তোর চোখ মুখের অবস্থা ভালো দেখছি না। তুই সারাদিন মাসিমার কথা চিন্তা করে করে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার মনে হয় আচ্ছা আচ্ছা, দেখা যাবে, সে দেখা যাবে। অফিস থেকে আর বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না। বাড়ি ফিরলে তো সেই একাকিত্ব গ্রাস করবে। তবে কাল থেকে মা চলে যাবার পরও কেমন যেন মায়ের উপস্থিতি টের পাচ্ছি। কাল স্বপ্নে মাকে দেখলাম, আমি ডাকছিলেন। আজও অফিস থেকে ফেরার সময় ওই সেদিনের ভদ্রলোককে দেখতে পেলাম। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন, তাই ওনার দৃষ্টিও আমায় যেন কেমন ভরসা দেয়। আজ উনি কিছু বললেন না। আমিও ওনার দিকে তাকাতে তাকাতে বাড়ি চলে এলাম। গেট খুলে ঢুকতে ঢুকতে দেখলাম মায়ের সাথের বাগান যেন মা চলে যাবার পরে সেটাও শেষ। সবকটা গাছ প্রায় মরমর দশা। না, হয়তো এই বাড়িটাই ভালো নয়। হয়তো সেই লোকটির কথাই ঠিক। এখানে না আসলেই ভালো হতো, তাহলে তো এত কিছু হতো না। নিজের ওপর খুব রাগ হলো।
রাতের খাবার খেয়ে যখন উঠলাম তখন রাত প্রায় 11টা। ঘন্টা দেড়েক পায়চারি করে শুতে গেলাম। হঠাৎ হুঁশ ফিরিল প্রচণ্ড ঝিঝি পোকার শব্দে। চারদিকে ঘন জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার, অজানা পশু পাখির ডাক ভেসে আসছে, শনশন করে হাওয়া দিচ্ছে, কেমন যেন স্যাঁত স্যাঁতে ঠান্ডা। এই অন্ধকার জঙ্গলে আমি কি করছি কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে সব আমার সাথে? হঠাৎ সামনে তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে হাত বাড়িয়ে ইশারায় ডাকছে আমায়, মা আমি আসছি, মা আমি আসছি। মৃতকাণ্ড এক গাছের শিকড় আমার পা দুটো শক্ত করে আটকে দিল, যেন ক্রমশ আমি সেই মাটির গভীরে চলে যাচ্ছি। বাঁচাও বাঁচাও মা বাঁচাও। ধরফর করে উঠে বসলাম। বুঝলাম আজকেও স্বপ্ন দেখছিলাম। এবার আমার বেশ ভয় হতে শুরু করলো। তাহলে কি আমার কোনো মানসিক সমস্যা হচ্ছে? আমার মায়ের সাথেও কি এরমটা হয়েছিল? তাই কি মা চুপ করে বসে থাকতো? রঞ্জনকে ফোন করলাম। রঞ্জন ছুটে এলো। সব খুলে বললাম ওকে। সব শুনে বলল, জানিস আমার প্রথম দিন থেকে বাড়িটাকে সুবিধের মনে হচ্ছে না। হতে পারে এ বাড়িতে কোনো গন্ডগোল আছে। কি জানি কিছু বুঝতে পারছি না। রোজ রাতে এরকমটা হচ্ছে কেন? আমি তো এরকম আগে দেখিনি কখনো। আমি কি মরে যাব? এসব আজে বাজে কথা বলিস না তো। আমি দেখছি কি করা যায়। রাতটা রঞ্জন ওর বাড়িতে থাকতে বললেও আমি রাজি হলাম না। আসলে কোথাও যেন মনে হলো মায়ের অস্তিত্ব এখনো ওই বাড়ি থেকে যায়নি। রাতে অফিস থেকে ফেরার পর ছাদে ইজি চেয়ারে কিছুক্ষণ বসলাম। আজ পূর্ণিমার রাত, চাঁদ উঠেছে আকাশে। আজ ঠিক করেছি ঘুমোবো না, দেখি কি হয় আমার সাথে। মোবাইলে একটা বই পড়ছিলাম। সামনে তার এক মস্ত টিলা, নিচে আদিগন্ত সমুদ্র। তার গর্জনেই বোঝা যায় ঢেউগুলোর বেগ। ওরা আমার চোখ বেঁধে দিয়েছে শক্ত করে। আমি ক্রমশ সামনে এগিয়ে চলেছি। মৃত্যু আমার সামনে। কেউ আমার পিছন থেকে সজোরে ধাক্কা মারল। চোখ খুলতে দেখতে পেলাম নিচে বালির বস্তার উপর পড়ে আছি। তার মানে আমি ছাদে ঘুমিয়ে পড়েছিলাম আর স্বপ্ন দেখে ছাদ থেকে পড়ে গেছি। আর এই বালির বস্তাগুলোর জন্য আমি কোনো রকমে রক্ষা পেয়েছি। কি ভয়ঙ্কর কাণ্ড! এই দুঃস্বপ্ন তো আমায় মেরে ফেলে দেখছি। এসব ভেবে ভয়ে সারা শরীর ঘেমে জামা ভিজে চুপচুপ করতে লাগলো। ভোরের আলো এখনো ফোটেনি। এ বাড়িতে কি হচ্ছে বোঝার উপায় নেই। আমি উপায় না পেয়ে রঞ্জনকে ব্যাপারটা জানালাম। বিপদে পড়েছি রে, তুই এখন আসতে পারবি? আরে বলিস না, আমি ছাদ থেকে কখন পড়ে গেছি দুঃস্বপ্ন দেখে। হ্যাঁ ও বলল ও এখনই আসছে। এক কথায় ভয়ে জড়সড় হয়ে ছাদে দাঁড়িয়ে রইলাম। ভোর ভোর দেখলাম রঞ্জন এক জটাধারী সাধু বাবাকে নিয়ে স্কুটারে করে বাড়ির সামনে হাজির হলো। এই সাধু বাবার অনেক নাম ডাক। ঘটনাগুলো বলতে উনি বললেন এই সমস্যা থেকে তোকে মুক্তি দিতে পারবেন। আচ্ছা ওনাকে ভেতরে নিয়ে আয়, আমি আসছি। সাধু বাবা গেটের সামনে দাঁড়াতেই হঠাৎ যেন কোথা থেকে একটা দমকা ধুলোর ঝড় উঠল আর গেটটা খুলতে ক্যাচ ক্যাচ শব্দ করে নড়ে উঠল গেটের গ্রিলটা। ধুলোর ঝড়ের তেজও যেন সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো। আমি এবার সত্যি ভয় পেয়ে গেলাম। কোন এক অদৃশ্য বন্ধন যেন ওদেরকে সর্বশক্তি দিয়ে আটকাচ্ছে বাড়ির ভিতরে না ঢোকার জন্য। সাধু বাবার দিকে তাকিয়ে দেখি ভ্রু কুঁচকে এক মনে ওই ধুলোর ঝড়ের দিকে তিনি তাকিয়ে আছেন। আমি বলে উঠলাম, কি বুঝছেন বাবা? ওই গাঁদা গাছটা কে লাগিয়েছে? সাধু বাবা হাত তুলে পাঁচিলের পাশে এক কোণাকে নির্দেশ করল। হ্যাঁ মানে আমার মা লাগিয়েছিলেন। আমি অবাক হয়ে দেখলাম একটা ছোট্ট গাঁদা গাছ, তাতে একটাই গাঁদা ফুল ধরেছে, যা কিনা এই প্রবল ধুলোর ঝড়েও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। সাধু বাবার দিকে তাকিয়ে দেখি চোখ বন্ধ করে ঘাড় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কি যেন বিড়বিড় করতে করতে ঝোলা থেকে এক মুঠো সর্ষে ছুড়ে দিলেন ঝড়ের দিকে। ধুলোর ঝড় ধীরে ধীরে থেমে গেল।
এরপর সাধু বাবা আমার দিকে তাকিয়ে বললেন, এ বাড়িতে দোষ আছে, শিগগির এই বাড়ি ছেড়ে পালিয়ে যা। এ দোষ কাটার নয়, তোরা বেঁচে আছিস এটাই তোদের ভাগ্যি। ওই গাঁদা ফুলের জীবন শক্তিতে তোরা বেঁচে আছিস। রঞ্জন বলে উঠল, ওর মাই ওই গাঁদা গাছটা লাগিয়েছিলেন। সাধু এসে বললেন, মাতৃত্বের টান একেই বলে বেটা। উনি মৃত্যুর পরও তোদের রক্ষা করে যাচ্ছেন ওই গাঁদা গাছের রূপ ধরে। ওনাকে ওই অতৃপ্ত আত্মায় টেনে নিয়ে গেছেন ওদের দুনিয়াতে। যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি খালি করে চলে যা, চলে যা। এ বাড়িতে অনেক প্রেতাত্মারা না গোনা, যা কাটাতে গেলে আমার মৃত্যু অব্দি ঘটে যেতে পারে। আর এ বাড়িতে ঢুকিস না। সাধু বাবা যাবার পর সিদ্ধান্ত নিলাম আজই বাড়ি ছাড়ব। আপাতত কদিন রঞ্জনের বাড়িতেই কাটাবো, তারপর দেখা যাক কি হয়। অকস্মাৎ রাস্তায় দেখা হলো সেই লোকটির সাথে। কৌতূহলী চোখে তাকিয়ে আছেন আমার দিকে। তারপর বললেন, কি মশাই, থাকতে পারলেন না তো বাড়িতে? এখনো পর্যন্ত কেউ থাকতে পারেনি। ভাগ্য ভালো আপনি বেঁচে আছেন, আর ভুলে ও বাড়িতে যেতে যাবেন না। প্রাণের মায়া থাকলে ওখান থেকে এখনই পালান। শুনুন, ঘটনাটা তাহলে আপনাকে খুলেই বলি। আজ থেকে 100 বছর আগে ও বাড়িতে কালো জাদুর প্রশিক্ষণ চলতো, আর ওই কেমিক্যাল কারখানা থেকে ওই প্রশিক্ষণের রসদ করে আসতো। তারপর যা ঘটেছিল সে মানে না বলাই ভালো। সব জিনিস নিয়ে বেরিয়ে যখন বাড়ির দরজায় তালা দিচ্ছি, ভিতর থেকে অনেকের অট্টহাসির আওয়াজ ভেসে এলো। ভিতরে কারা যেন দুমদুম করে দরজা জানলায় ধাক্কা দিচ্ছে। পাঁচিলের পাশে তাকিয়ে দেখলাম গাঁদা ফুলটা নিস্তেজ হয়ে পড়ে রয়েছে। রঞ্জন পিছন থেকে ডাকলো, কিরে তাড়াতাড়ি আয়, দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। গাড়ি ছেড়ে দেবার পর একবার পিছন দিকে ফিরে তাকালাম, বাড়িটাকে শেষবার দেখবো বলে। স্পষ্ট দেখলাম গেটের কাছে মা দাঁড়িয়ে, তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে হাসি মুখে হাত নেড়ে আমায় বিদায় জানাচ্ছেন। হঠাৎ একটা কালো ধুলোর ঝড় এসে মাকে টেনে নিয়ে পিছন দিকে নিয়ে গেল। ধীরে ধীরে মা মিশে গেলেন ওই ধুলোর মধ্যে। আমার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। বন্ধুরা, পরের গল্প আসছে খুব শীঘ্রই, তাই জীবন্ত অ্যানিমেশনের সাথে থাকো। আর ইয়েলো অ্যাপটি ডাউনলোড করতে হলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো। আজকের জন্য বিদায়।